ডাউন হওয়ার চিন্তা থাকে, যার জন্য আগের থেকে বেশি লোক বাইরে যাওয়ার ব্যাপারে উদ্গ্রীব। সেই জন্য সেটার সাথে অন্য ম্যান পাওয়ারের ক্ষেত্রে এই পড়াশোনাটা যোগ হয়ে গিয়েছে যে আমরা বাইরে যেয়ে পড়াশোনা করব। এটা একটা বড় কারণ আপনি যেটা বলার চেষ্টা করলেন। আর মান যেটা বললেন, মান কমে যাওয়া কি না কমে যাওয়ার সেটা বড় একটি মানে আমি উদাহরণ হবে এরকম আমি যেটা মনে করি সেটা হচ্ছে কি, আমরা যারা সামনাসামনি যারা আমরা দেখছি পারিপার্শ্বিকতা, এটা কিন্তু খুব বাস্তব ভিত্তিক কথা। আপনি নিজেও জানেন আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি 20 বছর আগে, যদিও শিক্ষামন্ত্রী ভুল করবে বলুক যে কোনো ভাই বলুক, উনি বলেছেন আগে কখনো পড়াশোনার মান ছিল না, মানে এখনকার মতো নাকি বেটার ছিল না আগে। উনি এটা স্লিপ অফ টাং কি নাম জানি না, বাট আমরা যারা পড়াশোনা করে এসেছি আমাদের মধ্যে মান নিয়ে কথা যদি উনি বলেন এটা খুবই হাস্যাস্পদ হবে, কারণ আমরা আমাদের মানের দায়িত্ব ওনাকে দেইনি, কারণ ওই সময় উনি দায়িত্বে ছিলেন না। সুতরাং ওনারটা উনি বলতে পারেন মান ভালো কি খারাপ, কিন্তু আমাদেরটা নিয়ে উনি কথা বলার কোনো অধিকার কিন্তু উনি রাখেন না, কিন্তু উনি বলেছেন। এখন প্রশ্নটি হচ্ছে যে এখন কেন মানটি নেমে গিয়েছে, এটার স্পষ্ট উত্তর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অধিক সংখ্যক গ্রাজুয়েট হচ্ছে, অধিক সংখ্যক লোক শিক্ষিত হচ্ছে, অধিক সংখ্যক প্রফেশনাল ব্যক্তি বের হচ্ছে, কিন্তু যখন আমরা কার্যকর ক্ষেত্রে যখন আমরা এক্সিকিউশনে যাচ্ছি তখন আমরা কিন্তু দক্ষ লোকটা পাচ্ছি না। কেমন পাচ্ছেন না? সিম্পল কথা হচ্ছে যে আমরা দেখেছি ল পাস করে ফেলেছে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, কিন্তু কোনোদিন তাকে ক্লাস করতে হয়নি, বাট হি ইজ এ ল গ্রাজুয়েট। ডাক্তারি পাস করেছে কোনো প্রাইভেট, সকল ইউনিভার্সিটির কথা বলছি না, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, কিন্তু দেখা যাচ্ছে তার মান নিয়ে তারাই প্রশ্ন তুলছে। তো এই যে পারভেজ ভাই আর আমি প্রায় একই সময়, কিন্তু আমি খুব বিনয়ের সাথে বলতে চাই আমাদের সময় নকলের যে যথেচ্ছতার ছিল সেইটা থেকে এখন অনেকাংশেই মুক্ত। আর আপনি যে বলছেন সংখ্যা, সেই সংখ্যার দিক দিয়েও যদি আপনি বিবেচনা করেন আমাদের সময় হয়তো 20,000 খুব মেধাবী লোক আমরা পেয়েছি, এখন 2 লাখ পাচ্ছি, সেই 2 লাখের মধ্যে অন্তত 40,000 আমাদের চেয়ে বেশি মেধাবী, আমাদের 20,000-এর চেয়ে। হ্যাঁ, 2 লাখের মধ্যে হয়তো 160,000। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি, আবার ডন ভাই নিশ্চয়ই এই সম্পর্কে শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেকগুলি কথা ডন ভাই বলতে চাচ্ছেন, আমরা ডন ভাইয়ের কথা শুনবো। আমরা একটু বিরতি নিয়ে ফিরে আসি। ফিরলাম আজকের বাংলাদেশে। ডন ভাই আপনি নিশ্চয়ই অনেকগুলি কথা বললেন, আমি শুধু একজন দর্শকের, অনেক দর্শকের মতামত পাঠিয়েছেন, শুধু একজন দর্শকের মতামত আমি একটু পড়ে শোনাচ্ছি। মতিন ওনার নাম, উনি বলছে যে আওয়ামী লীগ একটি স্বৈরাচারী সরকার, আমরা একটি নির্বাচিত সরকার চাই। আমি ধরে নিতে পারি যে এই ধরনের এসএমএস আমি প্রায় পেয়ে থাকি, একটা নির্বাচিত সরকারের কিছুটা ইচ্ছা বোধহয় বাংলাদেশের অনেক মানুষেরই আছে। আপনি যদি একটু শিক্ষা আমি প্রথম হলো মানে অনেকগুলি প্রশ্ন চলে আসছে। পাচার হওয়া টাকা কারা নিচ্ছেন, প্রথম কথা। খালি শুনতে পাচ্ছি পাচার হয়ে যাচ্ছে, আমাদের গভর্নর সাহেব যেহেতু বলেছেন অবশ্যই হচ্ছে, কারা নিচ্ছে এইটা খুঁজে বের করার সিস্টেমটা কি। কারণ আমাদের পাচার হওয়া টাকা বের করার সিস্টেম নেওয়ার জন্যই কিন্তু উনি অনুরোধ জানিয়েছেন বিশ্বব্যাংকে এবং অন্যান্য আদার্স যারা কনসার্ন দেশগুলি। তো এই জিনিসগুলি যদি সলিউশন না আসে, এটা তো সরকার একার পক্ষে, সরকার বরং ডেস্টিনিকে ধরেছে, যারা পাচার করার চেষ্টা করে এই ধরনের আরো কয়েকজনকে ধরেছে। আবার গৃহস্থালীর যে 6% গ্যাসের দাম বাড়ানোতে উম্মা প্রকাশ করেছেন। না 6%, আমরা গ্যাসের ইউজ কিন্তু 6% অনলি সেইখানে আপনার মানে পাইপলাইনে গ্যাস পাই, আমরা যারা গ্যাস ব্যবহার করি তাদের 6%, এবং তারা হচ্ছে আমরা সবচেয়ে সুবিধাভোগী অংশ। আর 1450 টাকা যেটা, এইটাকে আমরা কিভাবে কমাবো, 3,500 আর 1450 কিভাবে আমরা ম্যানেজেবল জায়গা আনবো, এগুলি নিয়ে আলোচনা চলতে পারে যদি কনস্ট্রাকটিভ জায়গা থাকে আলোচনা করার। আর শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি ছোট্ট একটা, আমি কোনো বিশ্ববিদ্যালয়ের নাম বলছি না, পৃথিবীতে যত নামি দামি বিশ্ববিদ্যালয়ের নামই বলেন না কেন, ওখানে 2 রকমের সিস্টেম আছে। একটা সিস্টেম হচ্ছে আপনি টাকা দিয়ে পড়বেন, আরেকটা সিস্টেম হচ্ছে আপনি মেধা দিয়ে পড়বেন। সব দেশেই এটা থাকবে, এইখানে আপনার কমপ্লেন জানানোর বিশেষ কিছু নাই। তবে হ্যাঁ, শিক্ষা ব্যবস্থা নিয়ে যেমন প্র্যাকটিক্যাল জায়গা এবং শিক্ষার থিওরিটিক্যাল জায়গা, দুইটা জায়গা আলাদা। প্র্যাকটিক্যাল কোনো সময় থিওরিটিক্যালের সাথে মিলে না। আমরাও যখন পড়ালেখা করেছি আমাদের একটা পড়ালেখাও কাজে লাগেনি কিন্তু প্র্যাকটিক্যাল জায়গায়। সেই ইভেন আমি মেরিনে পড়ালেখা করেছি, মেরিনে একাডেমিতে আমাদের যা শিখিয়েছে সেটা জাহাজে এসে কাজে লাগে না। সো এটা প্র্যাকটিক্যাল জায়গায় থাকে সব সময়। সুতরাং আপনি কোনো সময় আমি অবশ্য একটু টিকা কাটি যে আমি সাংবাদিকতা যা শিখেছি তা আসলে অ্যাপ্লাই করতে পারলে কাজে, এটা সাংবাদিকতায় হয়তো কিছুটা কাজে লাগবে। আর আরেকটা জিনিস, ডনবরি কথাটা কি বললেন, মানে পাচার হওয়ার টাকাটার ব্যাপারে কি বললেন, আমরা একটু এই জায়গাটুকু আমি শেষ করে তারপরে আমরা আপনার জায়গা একটা আছে আর ওই জায়গায় আরেকটা হচ্ছে হলো পরীক্ষার মান নিচে নেমে যাচ্ছে কিনা। শিক্ষার মান নিচে নামবে
কিভাবে বুঝবো আমরা যে মান নামতেছে? কারণ হচ্ছে হলো আমরা পৃথিবীতে যে ধরনের শিক্ষা ব্যবস্থা আছে, যে মাপের শিক্ষা ব্যবস্থা আছে, সেই মাপের শিক্ষা ব্যবস্থায় আমাদের ছেলেরা যে ভালো করতেছে, এবং আমরা সেই মাপের শিক্ষা ব্যবস্থা, যেমন অপশন দেওয়ার যে শিক্ষা ব্যবস্থা, যেগুলি সব পৃথিবীতে মানা হচ্ছে, সেই জায়গাটা আমরা যেতে যাচ্ছি। পৃথিবীর শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে আমরা আমাদের বাংলাদেশকে এগিয়ে নিতে যাচ্ছি। সেখানে কমপ্লেন দেওয়ার জায়গাটা কোনটা সেটা আসলে আমি শিওর না। আর লাস্ট জিনিস যেটা কিন্তু বলবো, ডন ভাই, আপনি এটা যত সরলীকরণ করলেন, ব্যাপারটা কি আসলে এত সরল যে আমরা এত সংখ্যক গ্রাজুয়েট তৈরি করছি, তার মধ্যে কতজন আসলে মানসম্মত উচ্চ শিক্ষাটাকে অ্যাপ্লাই করছে বা তার জায়গা সে রাখছে? আমরা বলছিলাম যে হ্যাঁ, সে বিদেশে পড়াশোনা করতে যাচ্ছে, কিন্তু সেই পড়াশোনাটা সে কোনো মতে শেষ করে সেখানে আসলে সে অন্য কিছু করছে। এখন এই স্ট্যাটিস্টিক্সগুলি কে দেবে না, আমাদেরকে? আমাদের কাছে কিন্তু এই স্ট্যাটিস্টিক্স কিছুটা আছে যে ভারতের যত লোক হোয়াইট কলার জব করছে ইংল্যান্ড বা আমেরিকা, আমরা কি সেই প্রপোর্শনেটলি এই জায়গাটা একটা ছোট্ট জায়গা আছে যে আমাদের ম্যান পাওয়ার যেটা হোয়াইট কলার জব যারা করছে, সেখানে আমরা কিছুটা দুর্বল অবস্থায় আছি। ইভেন আমি শিপিং সম্পর্কে যেটুকু জানি যে আমাদের শিপিংও আমরা সেম অবস্থায় আছি, যে সেম আপনি যদি চিকিৎসকের কথা বলেন, আপনি যদি সাংবাদিকের কথা বলেন, আপনি আজকে বিবিসি খুললে কতগুলি সাংবাদিক দেখবেন যে যারা এখানে কিন্তু ম্যানিং যারা করছে তাদের একটা অবদান আছে, তারা কিন্তু কন্ট্রোল করে অনেক কিছু। সেখানে শুধু যে আমার থাকলেই আমি পাবো তা না, কিংবা আমার থাকলেই আমার লোকগুলি যেতে চাইবে তাও না। আমার আরেকটা জিনিস মনে পড়ছে ডন ভাই, শিক্ষার মানকে আমরা এইভাবে দেখতে পারি যে রতন ভাই বলছেন, আগে আমরা দেখতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইরান থেকে, মালয়েশিয়া থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, নেপাল থেকে সব জায়গা থেকে লোকজন পড়তে আসছে। আমরা এখন আগ্রহ নিয়ে মালয়েশিয়া, যেগুলি থেকে আমরা জীবনে চিন্তাও করি না যেগুলিতে আমাদের পড়তে যেতে হবে, আমরা যে ওইসব ইরানেও যাচ্ছে। এটা কিছুটা ফ্রাস্ট্রেশন আছে উপরের শ্রেণীর লোকের মাঝে। আমি বলবো আমাদের এখানে হোস্টেল এখন কেউ থাকে, ইন্টারন্যাশনাল হোস্টেল আমরাও যখন ছাত্র ছিলাম তখন ভরপুর ছাত্রছাত্রী ছিল। ফ্রাস্ট্রেশনটা আসে হলো দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, ওই জায়গায় আসি যে আমরা রাজনৈতিক পরিস্থিতি, যেটা নির্বাচিত সরকার মতিন সাহেব বলেছেন, এখানে ম্যান্ডেট নেওয়ার জন্য কিন্তু আহ্বান জানানো হয়েছিল, আলোচনায় বসানোর জন্য আপনাদেরকে। এখন আপনি খেলবেন না, আমি খেলবো না। না, আসলে ভাই আমি কোন তর্ক চাচ্ছি না, আমি কোন তর্কের জন্য বলছি না, আমি জিজ্ঞাসা করি, ধরেন বিএনপি গেল না, আমি আপনার সমস্যাটা হয়েছে কি, আমাদের ধরে নিচ্ছি যে ইলেকশনে যেহেতু বিএনপি যায়নি, যার জন্য ধরেন আসেনি, আপনি বলছেন এই জন্য নির্বাচন হয়নি, খুব সরলীকরণ। ব্যাপারটা কি এরকম যে তাহলে তো আপনাকে স্বীকার করতে হবে বিএনপির উপরই গণতন্ত্র নির্ভর করছে, এরকম কিছু না? বিএনপি ছাড়াও গণতন্ত্র চলে, বিএনপি ছাড়া এক বছর ধরেন আমি বিএনপি করি না, জি খালেদ করছেন না, রতন ভাই করছেন না, আপনি তার ভোটটা কেন কেড়ে নেবেন? সেটা আপনি একটু জবাব দিলে আমি খুশি হতাম। আমি বিএনপির ভোটটা কেড়ে নিতে দিতে আসলে আমি ভোট সাধারণ জনগণের ভোটটা আপনি কেন করতে দিবেন? আমি ভোট কারার কেউ নই। আপনারা ইলেকশন করার জন্য আপনাদেরকে মূল জায়গাটা যেটা খুঁজে বের করা উচিত ছিল বিএনপি, সেটা হচ্ছে লেভেল প্লেইং গ্রাউন্ড। আবার এইটা কিন্তু চলে গেলেন, আপনি কিছুতেই আপনি ওই জায়গায়, তাহলে আমি আপনাকে দেব কিভাবে ভোট দেওয়া? না, আচ্ছা, উনি বিএনপির কথা উনি বলছেন যে সাধারণ মানুষ যেখানে আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে, সেগুলি আসলে আমরা অনেক কথা বলেছি। এখন আমাকে উদ্দেশ্য করে একটি কথা বলেছেন আসলে তানিম, আমি এটি একটু বলতে চাচ্ছি। তানিম উনি বলছেন যে নকলের যুগ আর প্রশ্ন ফাঁসের যুগ, এর মধ্যে কোনটা উন্নত এডুকেশন, সেই প্রশ্ন উনি করেছেন। খুবই যৌক্তিকভাবে আসলে তিনি তুলে ধরেছেন যে প্রশ্ন ফাঁস নিয়ে আসলে অনেক কথা হয়েছে। রতন ভাই, আমি আসলে অন্য একটি প্রসঙ্গে আপনার কাছে যেতে চাই, সেটি হচ্ছে যে আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক মন্ত্রী, তার বিরুদ্ধে যে আওয়ামী লীগ সরকার বা দলীয় পর্যায় থেকে যে অবস্থান নিয়েছে, সেই অবস্থানের সাথে আপনি একমত পোষণ করেন কিনা, তার এই অপরাধ এবং এই শাস্তি এবং এই ব্যবস্থা সম্পর্কে? আমি তার আগে একটু আমার যেটা আমি বলতে চেয়েছিলাম আগে একটু বলে নিয়ে এটা বলি। শিক্ষার মান এবং পরিমাণের কথা আমি বলেছিলাম। একটু স্ট্যাটিস্টিক্সে দেখি, আমাদের যে প্রাইমারি স্কুলের পরীক্ষা হয়, যেটাকে বলে প্রাইমারি স্কুল সার্টিফিকেট, পিএসসি, এখানে 29 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল, জিপিএ 5 পেয়েছিল 2,45,000। তারপরে আমরা এসএসসিতে দেখলাম, এখানে প্রায় 14 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে, জিপিএ 5 পেয়েছিল 1,42,000। তারপরে ইন্টারমিডিয়েটে গিয়ে প্রায় 9 লক্ষ, 9.5 লক্ষ কিংবা কখনো 10 লক্ষ কথা বলা হচ্ছে, মাদ্রাসা সহ 10 লক্ষ ছেলে মেয়ে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিল, সেখানে জিপিএ 5 পেল 70,000। তাহলে দেখুন, প্রাইমারিতে পরীক্ষা দিয়েছে 29 লাখ, আর ইন্টারমিডিয়েট হয়ে গেল সেটা 10 লাখ। 19 লাখ কিন্তু প্রথমেই ঝরে পড়ে গেল। না, সব সময় সারা জীবনই যাচ্ছে না, আমি আমার কথা সারা দুনিয়াতে তাই, সারা দুনিয়ার এই প্রশ্নটা এই জন্য দেশটা স্বাধীন করি নাই ভাই, আমাদের সবার উচ্চ শিক্ষা দরকার নাই তো, দরকার। আমি প্রথমে বলি তাকে উচ্চ শিক্ষা কিভাবে দিবেন? চাওয়ার প্রশ্ন না, এটা তো ঝরে গেল। আমি আমার কথাটা শেষ করি, তারপরে এই যে তাহলে পরিমাণে কমে গেলাম, এক
আমরা তো চেয়েছিলাম সবাইকে উচ্চশিক্ষিত করতে, আপনারা হয়তো নাও চাইতে পারেন, কিন্তু আমরা মনে করি যে সবার গণতান্ত্রিক সেই অধিকার আছে। আমরা ভোটের সময় সবাই এক, কিন্তু শিক্ষায় সবাই পাবে না। অধিকার খাওয়ার আছে বলে সময় তো সবাই আমার পাবে অধিকার না, আছে, আমি চাকরি সবাই উচ্চশিক্ষা পাবে নিব না, না, আমি কিন্তু অধিকার শুধু আছে। ভোটটা সবাই না, পাবে। আমার এই- অধিকার আছে, আমি উচ্চশিক্ষা নিব না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা কি? তাহলে আপনি আমাকে জোর করে কেন আমাকে জোর উচ্চশিক্ষা করে দিবেন? শিক্ষার কথা বলা হয়নি, উচ্চশিক্ষা বরং কেন দিবেন? তারা চোখের জল মুছতে মুছতে চলে যায় লেখাপড়া করাতে পারলাম না বলে। এক, 2 নম্বর হলো যে জিপিএ 5 পেল 70,000। আমরা কি ছেলে মেয়েদের দোষের কথা বলবো নাকি আমার পদ্ধতির ত্রুটিটা খুঁজে বের করব? 70,000 ছেলে মেয়ে জিপিএ 5 পাওয়ার পরে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সিট সংখ্যা সব মিলিয়ে আছে, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বুয়েট টুয়েট মিলে আছে 36,000-এর মতো। ফলে প্রায় 34,000 ছেলে মেয়ে কিন্তু জিপিএ 5 পাওয়ার পরেও এই সমস্ত জায়গাগুলোতে ভর্তি হতে পারছে জাতীয় না। বিশ্ববিদ্যালয়ে পড়বে, তাহলে এই- ভালো ভালো হ্যাঁ, কলেজ আছে। ভালো ভালো কলেজগুলো আছে। সেই ভালো ভালো কলেজগুলোর মানটা কি রকম, কতটা ডিপার্টমেন্টে কতটা টিচার থাকা দরকার, কি রকম ক্লাসরুম থাকা দরকার, অন্যান্য ফ্যাসিলিটিস থাকা দরকার, এগুলো নিয়ে কথা বললে আপনি দেখবেন যে কোথাও শিক্ষার সেই অনুকূল পরিবেশটা নাই। আর তার সঙ্গে যে জিনিসটা আছে, আমাদের ছাত্ররা কখনো বাবা মার তাড়নায়, কখনো জীবনের তাড়নায় তারা চেষ্টা করছে, কখনো কখনো আমরা দেখি যে মানে রিক্সা চালিয়েও জিপিএ 5 পেয়েছে। তার মানে তার শিক্ষার কি পরিমাণ আগ্রহ আছে যে সে রিক্সা চালিয়েও সে পড়াশোনাটা করতে চায়। এই জায়গায় রাষ্ট্র যে সুবিধাটা দেওয়ার কথা ছিল, রাষ্ট্র যে তার সহযোগিতার হাত বাড়ানোর কথা ছিল, আমাদের তো ম্যান পাওয়ার ছাড়া আর কোনো পাওয়ার নাই। আমার প্রাকৃতিক সম্পদ কম। আমার আমার এই মনে হয় ছোট যে দেশে- রতন ভাই, আমরা আসলে একটি শিক্ষা নিয়ে একটি বড় আলোচনা চলে যাচ্ছি। না, আমি আমার মনে এই হয় যে- আলোচনা শেষ করি এখানে। জি, জি। শেষ করে আমি তারপরে যেটা আপনি আমাকে জি, বললেন, আমাদের আমরা এই আসলে- জন্য বলতে চাই শিক্ষার মান এবং পরিমাণ দুটো নিয়ে আমাদের প্রশ্ন করতে হবে। 2 নম্বর হলো লতিফ সিদ্দিকের যে বিষয়টা বললেন, লতিফ সিদ্দিকী যে কথাটা বলেছেন সেই কথাটা তিনি তার যুক্তি থেকে, তার বিশ্বাস থেকে বলেছেন। বাংলাদেশে কোনো একটা কথা যৌক্তিকভাবে বলার পরিবেশ কি আছে? এক। নাম্বার 2, লতিফ সিদ্দিকী আজকে এই কথা বলার সাথে সাথে আমরা পত্রপত্রিকায় দেখলাম লতিফ সিদ্দিকীর দুর্নীতির সমস্ত খতিয়ান বেরিয়ে এটা এলো। খুব interesting। তাহলে এর আগে বেরোল না কেন? এবং এটা বেরোল না কেন? আবার তারপরে হলো তাকে যেভাবে ইয়ে করা হলো, আমাদের সংবিধানের দুর্বলতা বলি, আমাদের নির্বাচন পদ্ধতির দুর্বলতা বলি, তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হবে, তাকে মন্ত্রিপরিষদ থেকে অব্যাহতি দেওয়া হবে, কিন্তু জনগণ তো তাকে ভোট দিয়েছে, রাইট টু ইলেক্ট আছে, কিন্তু তাকে তো রাইট টু রিকল আমাদের দেশে নাই। ফলে তাকে কিন্তু সংসদ সদস্য থেকে সরানো যাচ্ছে না। না, তাহলে সেটাও সরানো যাবে যাচ্ছে না। আসলে। হ্যাঁ, মানে- সেটা হলো যদি 90 দিন একাধারে তিনি অনুপস্থিত থাকেন,